আজকে আমরা এস ব্লক এলিমেন্টসের উপর এমসিকিউ প্র্যাকটিস করব এবং কিছু স্যাম্পল কোয়েশ্চেন অভ্যাস করব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা কোথায় আছে? এটা তোমাদের সিলেবাসে ইউনিট 6-এ আছে। এখান থেকে কতগুলো এমসিকিউ কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে 5টা। প্রথমে সিলেবাসটা দেখে নিই, তাহলে আমরা কিভাবে পড়েছি সেটা মিলিয়ে নিতে পারবো পড়াটা ঠিক হয়েছে কিনা। ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ গ্রুপ 1 গ্রুপ 2 যে এলিমেন্টসগুলো আছে তাদের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন সেটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অকারেন্স প্রাচুর্য কোথা থেকে পাওয়া যায়, ট্রেন্ডস ইন দ্য ভ্যারিয়েশন অফ প্রপার্টিজ, আয়োনাইজেশন এনথ্যালপি, অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই, এদের পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ এবং আয়নায়ন এনথ্যালপি এর সম্বন্ধীয় যে ধর্মগুলো আছে সেগুলো পড়তে হবে। ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি উইথ অক্সিজেন, ওয়াটার, হাইড্রোজেন অ্যান্ড হ্যালোজেন, কীভাবে এই ক্ষারীয় মৌল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল তারা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, জলের সাথে বিক্রিয়া করে, সেগুলো আমাদের পড়তে হবে। হাইড্রোজেন অ্যাজ এ ফুয়েল খুব ইম্পর্ট্যান্ট, ফিউচারে আমাদের লাগবে। হাইড্রোজেন পারক্সাইড, বায়োলজিক্যাল ইম্পর্ট্যান্স অফ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, ওগুলো থেকে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অনেক সময় আমরা সিলেবাস থেকে বুঝতে পারি না প্রশ্নগুলো কী ধরনের আসবে বা কোথা থেকে আসবে। তার জন্য আজকেও আমি কোয়েশ্চেন অ্যান্সারের একটি বই থেকে আমরা প্রশ্ন অ্যান্সার ডিসকাস করব, যে বইটা খুব সুন্দর তোমাদের পড়ার সুবিধার জন্য। সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রা রসায়নের 2024 সালেই বইটি বেরিয়েছে। এখান থেকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে কোয়েশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করব। চলে আসি কোন কোন প্রশ্নতে আমরা বেশি জোর দেবো বা কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। সবার প্রথমে দেখো, এরকম একটি প্রশ্ন আসতে পারে, সেটা হলো চিলি সলপিটার নামে কোন যৌগটি পরিচিত। অর্থাৎ আমাদের অনেক যৌগ পাবো, গ্লোবাল সল্ট, চিলি সলপিটার, খাবার সোডা, এগুলো আমরা ছোটোবেলাতেও কিছু পড়েছি, সেগুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলে চিলি সলপিটার সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, NaNO3। ক্ষার ধাতুর ক্ষেত্রে শ্রেণী বরাবর নিচের কোন ভৌত ধর্ম পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়? ঘনত্ব, ওই যে বললো পিরিয়ডিক প্রপার্টিজ, সেটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। জলীয় দ্রবণে প্রদত্ত কোনটির আয়নীয় সচলতা বেশি? এখানে স্টার দেওয়া আছে, সত্যি এটা স্টার দেওয়ার মতো প্রশ্ন, কেন আয়নিক মোবিলিটি ইন অ্যাকুয়াস সলিউশন অফ ভেরিয়াস মেটাল আয়ন্স পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড এক্সাম। যত আকারে ছোট হবে তত বেশি হাইড্রেটেড হবে আর সচলতা কম হবে, অর্থাৎ আকারে সবচেয়ে বড় সে কম হাইড্রেটেড, তাই তার সচলতা বেশি। আমরা জানি এই আয়নগুলো ওপর থেকে নিচে পারমাণবিক আকার অনুসারে লেখা আছে, অতএব সবচেয়ে বেশি আকারের সেটি হলো রুবিডিয়াম। ধরে নিতে পারি রুবিডিয়াম আয়ন, তার আকার বড়, অতএব এটার মধ্যে খুব কম সংখ্যক ওয়াটার মলিকুল একে ঘিরে রাখবে, তাই এটার সচলতা বা মোবিলিটি বেশি। জলীয় দ্রবণে নিচের কোন ক্ষার ধাতুর আয়ন সবচেয়ে উৎকৃষ্ট তড়িৎ পরিবাহী? সেটা হবে সিজিয়াম, কেন এখানে রুবিডিয়াম অপশান নেই, সিজিয়াম আছে। আর আমরা জানি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। রুবিডিয়ামের চেয়েও আকারে বড় সিজিয়াম, অতএব জলীয় দ্রবণে সিজিয়াম। যদি জলীয় দ্রবণে কথাটা না থাকতো তাহলে কিন্তু উত্তর হতো লিথিয়াম। যারা হাইড্রেশন এনথ্যালপি পড়েছো তারা এই প্রশ্নটার উত্তর সহজেই বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। নিম্নলিখিত কোন ক্ষার ধাতুর গলনাঙ্ক সর্বাধিক? রুবিডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম। উত্তর হবে লিথিয়াম, এর গলনাঙ্ক সবচেয়ে বেশি। কোন মৌলটির ঘনত্ব সর্বনিম্ন? সেটা উত্তর হবে সোডিয়াম। নিচের কোন লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে? শিখা পরীক্ষা আমার গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারা শিখা দেয়, কারা দেয় না, যদি কেউ শিখা দেয় তার রং কি হবে? সোডিয়ামের রং কি, ক্যালসিয়ামের রং কি, বেরিয়ামের রং কি, পটাশিয়ামের রং কি, সিজিয়ামের রং কি? এই শিখা পরীক্ষা নিয়ে যে অংশটা রয়েছে বইয়ে অবশ্যই একবার রিভিশন দেবে, সেখান থেকে একটা প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতেই পারো। তাহলে এখানে উত্তর হবে
সোনালি হলুদ গোল্ডেন ইয়েলো কালার শো করে সোডিয়াম ক্লোরাইড। শিখা পরীক্ষায় কোন ক্ষারকীয় মৌলটি সর্বনিম্ন তরঙ্গ বিশিষ্ট আলোক বিকিরিত করে? উত্তর সিজিয়াম। জলীয় দ্রবণে দুর্বলতম বিজারক হল সোডিয়াম। এরকমভাবে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, তোমরা তত প্রশ্ন পড়তে পারবে না এই শেষ মুহূর্তে, তাই আমরা সাজেশন করে কিছু সিলেক্টেড প্রশ্ন ডিসকাস করছি। নিম্নোক্ত তরলগুলির মধ্যে কোনটিতে সোডিয়ামকে সংরক্ষণ করা হয়? উত্তর হবে কেরোসিন তেল, তার কারণ সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে এবং আগুন জ্বলে যায়। কেও2-র ক্ষেত্রে কোনটি সঠিক? কেও2 একটি সুপার অক্সাইড সঠিক, পরাচুম্বকীয় সঠিক, রঙিন সঠিক, অর্থাৎ সবকটাই ঠিক, এই অপশানটা হবে। নিচের কোন মৌলটি শুধুমাত্র মনোক্সাইড গঠন করে কিন্তু পারক্সাইড বা সুপার অক্সাইড গঠন করে না? উত্তর হবে লিথিয়াম, কেন বাকিরা পারক্সাইড কেউ সুপার অক্সাইড গঠন করে। আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হলো পারক্সাইড, সুপার অক্সাইড, নর্মাল অক্সাইড খুব ভালো করে পড়তে হবে। প্রদত্ত কোন যৌগটি সর্বাধিক ক্ষারীয়? লিথিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, রুবিডিয়াম হাইড্রক্সাইড। অ্যান্সার হবে বড় আকারের পরমাণুর হাইড্রক্সাইড, অর্থাৎ রুবিডিয়াম হাইড্রক্সাইড। ক্ষার ধাতুর হাইড্রাইডের মধ্যে সবচেয়ে স্থায়ী কোনটা? উত্তর হলো লিথিয়াম হাইড্রাইড। নিম্নোক্ত ক্ষার ধাতুর হ্যালাইডগুলির কোনটি পিরিডিনে দ্রাব্য? উত্তর হলো লিথিয়াম ক্লোরাইড। প্রদত্ত কোন যৌগটি সর্বাপেক্ষা সুস্থিত? লিথিয়াম ক্লোরাইড। এটা আমাদের 22 সালে প্রশ্ন এসেছিল। কোন জলীয় দ্রবণে I2 দ্রবীভূত হয়? KI এর জলীয় দ্রবণে I2 দ্রবীভূত হয়, কেন KI এর সাথে I2 রিয়াকশন হয়, দিয়ে KI3 তৈরি হয়। প্রদত্ত কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? লিথিয়াম ক্লোরাইড। জলে অদ্রাব্য লিথিয়াম যৌগটি হল লিথিয়াম ফ্লুরাইড। জীবকোষের ঝিল্লিতে তড়িৎবিভব সৃষ্টিতে নিম্নলিখিত কোন জোড়টি দায়ী? লাস্টে দেখবে একটা সিলেবাসে ছিল, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। অর্থাৎ বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কিন্তু আমাদের আছে, এবং এই প্রশ্নটা বায়োলজিক্যাল ইম্পর্টেন্স থেকে এসেছে। সেটা হলো জীবকোষের ঝিল্লিতে তড়িৎবিভব সৃষ্টিতে নিম্নলিখিত কোন জোড়টি দায়ী? উত্তর হলো সোডিয়াম আর পটাশিয়াম। ক্ষার ধাতুর কার্বনেট লবণগুলির মধ্যে কোনটি সবচেয়ে অস্থায়ী? কার্বনেটের আকার বড়, অতএব কার্বনেটের সাথে যে আয়নটা ছোট থাকবে সেই অস্থায়ী হবে, কেন সম আকারের আয়ন সুস্থির যৌগ তৈরি করে। তাহলে অ্যান্সার হবে লিথিয়াম কার্বনেট। এরকম তাপীয় স্থায়িত্ব নিয়ে কোশ্চেন আসতে পারে যে কার তাপীয় স্থায়িত্ব বেশি, তাহলে বড় আকার কার্বনেট বড় আকারের, তাহলে এর সাথে সিজিয়ামের যদি কোনো যৌগ গঠিত হয় তাহলে তার থার্মাল স্টেবিলিটি বেশি। লিথিয়াম নাইট্রেট LiNO3 কে উত্তপ্ত করলে একটি বর্ণযুক্ত এবং একটি বর্ণহীন গ্যাস নির্গত হয়। গ্যাস দুটি হলো যথাক্রমে Cl2O2, NO2O2, O2NO2, SO2O2। তাহলে অ্যান্সার হবে NO2O2। এবং এখানে একটা মজার জিনিস খেয়াল রাখবে, LiNO3 থেকে আমার O2 ছাড়াও NO2 তৈরি হয়, কেন ওখানে হয় Li2O, কিন্তু NaNO3, KNO3 সেখানে হয় KNO2 + O2, NaNO2 + O2। এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্লোবাল লবণের সংকেত Na2SO4 10H2O। নিম্নোক্ত কোন মৌল জোটটি কর্ণ সম্পর্ক দেখায়? আমরা আগের দিনও পর্যায় সারণী ডিসকাস করছিলাম, সেখানেও বলেছি ডায়াগোনাল রিলেশনশিপ খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তাহলে উত্তর হচ্ছে লিথিয়াম ম্যাগনেসিয়াম। নিচের কোন মৌলটি ম্যাগনেসিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক দেখায়? উত্তর হবে লিথিয়াম। সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করে কোনটি উৎপাদন করা হয়? উত্তর হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইডকে ব্রাইন সলিউশন বলে, এটা তোমাদের জানা দরকার। ম্যাগনেসিয়াম লিথিয়ামের ধর্ম সদৃশ কারণ সমান E/M অনুপাত, সমান ইলেকট্রন আসক্তি, এরা একই গ্রুপে অবস্থিত, এরা কৌণিক সম্পর্ক দেখায়। ওই যে কৌণিক সম্পর্ক, যাকে ইংরেজিতে বলে ডায়াগোনাল রিলেশনশিপ, তো এটা খুব ইম্পর্টেন্ট পড়তে হবে। জৈব বিক্রিয়ায় তরল অ্যামোনিয়াতে Na কি হিসেবে ব্যবহৃত হয়? তাহলে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, এটা বিজারক দ্রব্য হিসেবে ব্যবহার হয়, রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার হয়। প্রদত্ত কোনটি মানসিক চাপের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? লিথিয়াম কার্বনেট। হোয়াইট মেটাল কাকে বলে? লিথিয়াম লেডের সংকর ধাতুকে হোয়াইট মেটাল বলে। কোনটি গান পাউডারে ব্যবহার হয়?
KNO3। কাপড় কাচা সোডা হলো NaNO3 10H2O, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। সোডিয়াম কার্বনেট প্রস্তুতির প্রধান পদ্ধতিটি হলো সলভে পদ্ধতি। সলভে পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। ফিউশন মিক্সচার কাকে বলে? সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম কার্বনেটের মিশ্রণকে ফিউশন মিক্সচার বলে। খুব ভালো করে পড়তে হবে। ফটো ইলেকট্রিক কোষে যে ক্ষার ধাতুটি ব্যবহৃত হয় তা হলো সিজিয়াম। ল্যাসাইন পরীক্ষায় ব্যবহৃত ধাতুটি হলো সোডিয়াম। এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালে আছে, তাই এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ল্যাসাইন টেস্ট বলা হয় অর্গানিক কম্পাউন্ডের এলিমেন্ট ডিটেকশন টেস্ট, যেখানে সোডিয়াম মেটালকে নিয়ে তাকে রেড হট করা হয় এবং তারপরে আস্তে আস্তে সেই সলিউশন নিয়ে পরীক্ষা করা হয়। সোডা ভস্মের রাসায়নিক সংকেত হলো সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট আমরা পেলাম কাপড় কাচা সোডা, কিন্তু সেখান থেকে যখন আমরা জলটাকে তাপ দিয়ে বের করে দিলাম গ্লাস জলকে, তখন শেষ যে অংশটা পড়ে থাকলো, যেখানে একটুও জল থাকলো না, সেটাকে আমরা বললাম সোডা অ্যাশ অর সোডা ভস্ম। নতুন প্রশ্ন পদ্ধতিতে আমরা দেখেছি অ্যাসারশন রিজিন আমাদের প্রশ্ন আসছে। এখানে অ্যাসারশন রিজিন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। MO2 সুপার অক্সাইডে প্যারাম্যাগনেটিক O2 মাইনাস আয়ন থাকে। রিজিন K+, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস ইত্যাদি বৃহৎ ক্যাটায়নগুলির উপস্থিতিতে O2 মাইনাস আয়ন সুস্থিত হয়। এখানে অনেকগুলো অপশান আমি আগেই ডিসকাস করেছি অ্যাসারশন রিজিনে কী কী অপশান থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অ্যাসারশন এবং রিজিন দুটোই কারেক্ট, কিন্তু এই রিজিনটা এই অ্যাসারশনের জন্য নয়। অর্থাৎ আমার অপশান বি, A ও R উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। লিথিয়াম ফ্লোরাইড জলে আংশিক দ্রাব্য। এই গ্রুপের অন্যান্য মৌলের তুলনায় লিথিয়াম আয়নের আয়নীয় ব্যাসার্ধ সব থেকে কম হওয়ায় এর হাইড্রেশন এনথালপির মান কম। এটার ক্ষেত্রেও এ সঠিক, কিন্তু আর সঠিক নয়, তার কারণ এর হাইড্রেশন এনথালপির মান বেশি, তার কারণ আকার ছোট। তাপ প্রয়োগে লিথিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে লিথিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। লিথিয়াম খুব ক্ষুদ্র আকারের হওয়ায় অধিক পরিমাণ কার্বনেট আয়নকে ধ্রুবায়িত করতে পারে, যার ফলে স্থায়ী যৌগ Li2O এবং CO2 উৎপন্ন হয়। A ও R উভয়ই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ লিথিয়াম কার্বনেটের তাপের সাথে বিক্রিয়া, সোডিয়াম কার্বনেটের তাপের সাথে বিক্রিয়া, বিভিন্ন ক্ষারীয় মৌলের হ্যালাইডের দ্রাব্যতা, সুপার অক্সাইড, পারক্সাইড, এই টপিকগুলো থেকে কিন্তু প্রায়ই আমরা প্রশ্ন পাচ্ছি। হাইড্রেশন এনথালপি, এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। ডলোমাইট খনিজের রাসায়নিক সংকেত কী? ডোলোমাইট আমরা পড়েছি, এর রাসায়নিক সংকেত হলো দুটো কার্বনেট থাকে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। কোনো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সঠিক ইলেকট্রন বিন্যাস আর্গন কোর 4s2। অনেকগুলো ইলেকট্রন বিন্যাস আছে, এর মধ্যে কোনটা একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সঠিক ইলেকট্রন বিন্যাস? সেটা হলো আর্গন কোর 4s2। হাইড্রেশন এনথালপির সঠিক ক্রম। এখানে ক্ষার ধাতুর যে মৌলগুলো আছে সেগুলোকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। তাহলে সঠিক ক্রম কোনটা হবে? যত আকারে ছোট তার হাইড্রেশন এনথালপির মান বেশি। তাহলে সঠিক ক্রম হবে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম। অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুই ধরনের মৌলগুলোকে তোমাকে সবার প্রথমে মেমোরাইজ করতে হবে। প্রদত্ত কোনটির হাইড্রেশন শক্তি সবচেয়ে কম? উত্তর হচ্ছে প্রদত্ত কোনটির হাইড্রেশন শক্তি সবচেয়ে কম। এখানে তোমার আকার অনুসারে যদি দেখো তাহলে সেই হিসেবে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। বললাম শিখা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, শিখা পরীক্ষা নিয়ে প্রায়ই প্রশ্ন আসবে। শিখা পরীক্ষায় শিখার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ। কম আয়নীভবন বিভব। একটি বর্ণহীন লবণ বুনসেন শিখায় বেগুনি বর্ণ দেয়, আর্দ্র লিটমাস পেপারকে নীল করে। উত্তর হচ্ছে পটাশিয়ামের কার্বনেট। প্রদত্ত কোনটি শিখা পরীক্ষা দেয় না? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম আছে, উত্তর হবে ম্যাগনেসিয়াম। কোন দুটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে শিখা পরীক্ষায় শনাক্তকরণ করা যায় না? উত্তর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। প্রদত্ত কোন অক্সাইডটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে না? এটা একাদশ শ্রেণী 22 সালে MCQ কোয়েশ্চেন এসেছিল। NaOH ক্ষারীয়, তাহলে CaO ক্ষারীয়, তাহলে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। কোন অক্সাইডটি আম্লিক প্রকৃতির সবচেয়ে বেশি? উত্তর হলো বেরিলিয়াম অক্সাইড। প্রদত্ত কোন ক্ষেত্রে ল্যাটিস শক্তি সর্বাধিক? ম্যাগনেসিয়াম অক্সাইড। নিম্নোক্ত কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডগুলির ক্ষারকীয় চরিত্রের সঠিক ক্রম?
যত আকার বেশি তত ক্ষারকীয় ধর্ম বেশি। তাহলে সঠিক ক্রম হবে প্রথমে বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম হাইড্রক্সাইড। প্রদত্ত কোন যৌগটি হাইড্রোলিথ নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো ক্যালসিয়াম হাইড্রাইড, CaH2। কোন ধাতুটির হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোলিথ গঠন করে? এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, উত্তর হবে ক্যালসিয়াম। প্রদত্ত কোন ক্লোরাইডটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়? উত্তর হলো বেরিলিয়াম ক্লোরাইড, তার কারণ এরা সমযোজী যৌগ। ফ্যাজান্স থেকে প্রশ্ন আসতে পারে, নিম্নোক্ত কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? উত্তর হচ্ছে Ca2। বেরিলিয়াম ক্লোরাইডের বেরিলিয়ামের সংকরায়ন অবস্থা হলো sp। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জয়েন্টের জন্য প্লাস বোর্ডের জন্য। কোনটি বাতাসে ধোঁয়া সৃষ্টি করে? বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইড খুব ভালো করে তোমরা পড়বে। BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার প্রপার্টিজ, তার নিয়ে সমস্ত রকম প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই নিট এবং জেইর জন্য। নিম্নোক্ত কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? উত্তর হচ্ছে BeCO3, তার কারণ Be আকারে ছোট, CO3 আকারে বড়, তার ফলে এদের গুড কম্বিনেশন হচ্ছে না, তাই এটি অস্থায়ী। নিচের কার্বনেটগুলির মধ্যে কোনটির তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? Li2CO3। তাহলে আমাদের গ্রুপ 1 গ্রুপ 2 মিলে আসতে পারে, শুধু গ্রুপ 2 থেকে আসতে পারে, শুধু গ্রুপ 1 থেকে আসতে পারে। তাপীয় স্থায়িত্ব আমাদের পড়তে হবে। তাপ প্রয়োগে কোনটি সহজে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে? ম্যাগনেসিয়াম কার্বনেট। প্রদত্ত কোন ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সর্বোচ্চ? অলরেডি আমরা পড়ে নিলাম, সেটা হচ্ছে বেরিয়াম কার্বনেট, কারণ বেরিয়ামের আকার বড়, কার্বনেটের আকার বড়। বারবার পড়ছি মানে এটা বুঝতেই পারছো যে স্যার এটা খুব ইম্পর্টেন্ট বলে এর নিয়ে স্যার অনেকগুলো প্রশ্ন ডিসকাস করছে। প্রদত্ত কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু সালফেট জলে সবচেয়ে বেশি দ্রাব্য? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, কেন এখানে বেরিলিয়াম নেই। প্রদত্ত কোন সালফেটটি জলীয় দ্রবণে সবচেয়ে বেশি স্থায়ী? বেরিয়াম সালফেট, আকারে বড়, সালফেটেরও আকারে বড়, অর্থাৎ ল্যাটিস এনথালপির মান বেশি। প্রদত্ত কোনটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়? অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, জিপসাম। প্রদত্ত কোনটি ডিমের খোলকের প্রধান উপাদান? উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট, সেটা হলো ডিমের খোলকের প্রধান উপাদান। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে যে যৌগটি উৎপন্ন হয় সেটি হলো CaOClCl, যাকে বলা হয় CaOCl2, সহজ কথায় ব্লিচিং পাউডার। খুব ভালো করে তোমরা পড়বে, সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? প্লাস্টার অফ প্যারিসের সংকেত CaO12H2O। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কোন হাইড্রক্সাইডটি বর্ধ্য মিশ্রণে থাকে? বর্ধ্য মিশ্রণ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডকে কি বলে? কুইক লাইম। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ড্যাশ হাইড্রক্সাইড উভধর্মী? উত্তর BeOH2। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো MgOH2, যেটা অম্লনাশক হিসেবে ব্যবহার হয়। এপসাম লবণের সংকেত কি? উত্তর হলো MgSO4 7H2। এছাড়াও কলাম ম্যাচিং, কেস স্টাডি, এরকম কিছু প্রশ্ন আছে। আর হাইড্রোজেন পারক্সাইড যেটা আমাদের অংশ রয়েছে, সেখান থেকে কয়েকটা প্রশ্ন আছে, আমি সেটা ডিসকাস করে আজকের ক্লাস শেষ করব। প্রদত্ত কোন হাইড্রাইডটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে? এটা আমরা পি ব্লকেও পেতে পারি, উত্তর হবে ডাইবোরেন B2H6। আরেকটা প্রশ্ন প্রায়ই আসতো আগে, হাইড্রাইড গ্যাপ কাকে বলে? তাহলে হাইড্রাইড গ্যাপ হলো গ্রুপ 7 থেকে গ্রুপ 9 পর্যন্ত অঞ্চলকে বলা হয় হাইড্রাইড গ্যাপ। ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে কারা? ডি ব্লক এলিমেন্টস। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। সেখান থেকে একটা প্রশ্ন প্রায়ই আমরা পেয়ে থাকি, মার্কের পারহাইড্রল কাকে বলে? 30% H2O2 সলিউশনকে বলা হয় মার্কের পারহাইড্রল। বিরঞ্জন ধর্ম সম্পন্ন একটি গ্যাস হলো হাইড্রোজেন পারক্সাইড গ্যাস। জারণ বিজারণ উভয় ধর্মই আছে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড যার সঙ্গে বিক্রিয়া করে O2 মুক্ত করে না, সেটি হলো বেনজিন। নিম্নোক্ত কোনটি জারক এবং বিজারক উভয়ই হিসেবে কাজ করতে পারে? উত্তর হলো হাইড্রোজেন পারক্সাইড। প্রদত্ত কোন যৌগটি পারক্সাইড? বেরিয়াম পারক্সাইড। BaO2 বলে পারক্সাইড। ফেন্টন বিকারক কি অর্গানিকে লাগে? H2O2 FeSO4 এর মিশ্রণকে বলে ফেন্টন বিকারক। তোমরা একবারে বর্ধু মিশ্রণ, ফেন্টন বিকারক, গ্লোবাল সল্ট, হাইড্রোলিথ, যত এরকম রয়েছে যেগুলোর মধ্যে কেমিক্যাল নাম আলাদা, নতুন নাম একটা রয়েছে, সেগুলোকে একটা চার্ট বানিয়ে নেবে এবং সেগুলোকে বারবার খুব ভালো করে পড়বে।
10 আয়তন H2O2 অর্থ কী? 10% H2O2 অবশ্যই না। যারা পার্সেন্টেজ স্ট্রেংথ ভলিউম স্ট্রেংথ পড়েছ তারা এটা খুব ভালো করে জানো। এর অর্থ হলো 1 সিসি দ্রবণ যা এসটিপিতে আছে সেখান থেকে 10 সিসি O2 মুক্ত করে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 10 ভলিউম H2O2 শতকরা মাত্রা কত, অর্থাৎ শতকরা মাত্রার সাথে পার্সেন্টেজ মাত্রা রিলেশন খুব ভালো করে পড়তে হবে। উত্তর হচ্ছে 3.036। 3.036% মানেই 10 ভলিউম। তাহলে যদি প্রশ্ন আসে 10 ভলিউম 10%-এর চেয়ে বেশি, তাহলে উত্তর হবে ফলস। 30 ভলিউম H2O2 নর্মালিটি কত? নর্মালিটির সাথে ভলিউম স্ট্রেংথের রিলেশন খুব ভালো করে পড়ে নেবে, তাহলে উত্তর হবে 5.336। 10 ml 20 ভলিউম H2O2 ভর হলো, এগুলো গণনা করতে হবে। যদি ভলিউম স্ট্রেংথ পার্সেন্টেজ থেকে থাকো তাহলে আমার মনে হয় এগুলো তুমি খুব সহজে করতে পারো। ওই যে বললাম পার্সেন্টেজ স্ট্রেংথের সাথে ভলিউম স্ট্রেংথের কোশ্চেন আসতে পারে। 10 ভলিউম 5 মোলার 8% H2O2 দ্রবণের শক্তিমাত্রা সঠিক ক্রম, তাহলে উত্তর হবে প্রথমে 5 মোলার H2O2, তারপরে 8% H2O2, তারপরে 10 ভলিউম H2O2। এটা হবে সঠিক ক্রম। তাহলে মোলারের সাথে ভলিউমের রিলেশন, ভলিউমের সাথে পার্সেন্টেজের রিলেশন, H2O2 এইগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। ভলিউম স্ট্রেংথ, পার্সেন্টেজ স্ট্রেংথ, আমার এখানে অনেক পুরনো একটা H2O2 ভিডিও রয়েছে, সেখানে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড হও কমেন্টে লিখবে, তাহলে আমি লিঙ্ক তোমাদের শেয়ার করে দেবো কমেন্টে। লাস্ট একটা অ্যাসারশন রিজন কোয়েশ্চেন করে শেষ করি। অ্যাসারশন রিজনগুলো করতে আমার খুব ভালো লাগে। আশা করবো তোমরাও যদি চ্যাপ্টার ক্লিয়ার হয়ে থাকে তোমাদেরও খুব ভালো লাগবে। হাইড্রোজেন পারক্সাইড H2O2 জারক এবং বিজারক উভয় দ্রব্য হিসেবে কাজ করে, তাহলে অ্যাসারশন ইজ কারেক্ট। H2O2-তে দুটি হাইড্রক্সিল গ্রুপ একই তলে অবস্থান করে, এটা কিন্তু রং। তার কারণ আমরা জানি H2O2-তে বইয়ের পাতার মতো বইয়ের মাঝখানে দুটো অক্সিজেন থাকে, একদিকের পাতায় একটা OH থাকে, আরেক দিকের পাতায় একটা H থাকে। তাই উত্তর হবে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। এরকম আরও অ্যাসারশন রিজন আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও স্ক্রিনশট নিয়ে নাও, এখানে আরও কটা ডিসকাস হয়েছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এখানেই শেষ করলাম। আশা করব এস ব্লকে 5টি কোশ্চেনে 5টি তোমরা উত্তর করতে পারবে এবং খুব উপকৃত হবে, এই আশা রেখে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম।